সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৩৬। ৪ দিন অরাজকতার ভিতর দিয়ে কাটল। কনফুৎসিয় বলেছেন, বাঘ হতে ভয়ঙ্কর অরাজক দেশ। আমি মনে মনে বললুম, তারও বাড়া যবে ডাকু পড়ে রাজবেশ। আমানুল্লাহ বসে আছেন আর্কের ভিতরে। তার চেলা চামুন্ডারা শহরের লোককে সাধ্য সাধনা করছে বাচ্চার সঙ্গে লড়াই করবার জন্য। কেউ কান দিচ্ছে না। শহর চোর ডাকাতে ভর্তি। যেসব বাড়ি পাকাপোক্ত মাল দিয়ে তৈরি নয়, সেগুলো লুট হচ্ছে। একটুখানি নির্জন রাস্তায় যাবার জো নেই। ওভারকোটের লোভে শীতকাতুরে ফিচকে ডাকাত সবকিছু করতে প্রস্তুত। টাকার চেয়েও ডাকাতের লোভ ওই জিনিসটার উপর, কারণ টাকা দিয়েও কোনো কিছু কেনার উপায় নেই। হাট বসছে না বলে দুধ, মাংস, আলু, পেঁয়াজ কিছুই কেনা যাচ্ছে না। গম ডালের মুদিও গ্যাঁট হয়ে বসে আছে দাম চড়বার আশায়। কাবুল শহর বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শ্বেতাঙ্গরা রাস্তায় বেরোচ্ছে না। একমাত্র রুশ পাইলটরা নির্ভয়ে শহরের মাঝখান দিয়ে ভিড় ঠেলে বিমান ঘাঁটিতে যাওয়া আসা করছে। হাতে রাইফেল পর্যন্ত নেই, কোমরে মাত্র একটি পিস্তল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হলো খাস কাবুল বাসিন্দাদের ব্যবহার দেখে। রাইফেল ঝুলিয়েছে কাঁধে, বুলেটের বেল্ট বেঁধেছে কোমরে, কেউ পড়েছে আড়াআড়ি করে পৈতের মতো বুকের উপরে, কেউ বা বাজুবন্ধ বানিয়ে বাহুতে, কেউ কাঁকন করে কবজিতে, দু একজন মল করে পায়ে। যে অস্ত্র বিদ্রোহী নরঘাতক দস্যুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য দিন আফগানিস্তান নিরন্ন থেকে ক্রয় করেছিল, সে আজ অলংকার রূপে ব্যবহৃত হলো। কিন্তু আশ্চর্য, নগরী রক্ষা করাতে এদের কোনো উৎসাহ নেই। দস্যু জয়লাভ করলে লুণ্ঠিত হবার ভয় নেই। প্রিয়জনের অপমৃত্যুর আশঙ্কা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন। সর্বব্যাপী অনিশ্চয়তা এদের বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। মীর আসলাম কানে কানে বললেন, তিনি খবর পেয়েছেন কাবুলের বড় বড় মহল্লার সর্দার আর বাচ্চার ভিতরে গোপনে বোঝাপড়া হয়ে গিয়েছে যে কাবুলিরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে, তবে বাচ্চা শহর লুট করবে না। কথাগুলো যীশুখ্রিস্টের করাঙ্গুলি হয়ে আমার অন্ধত্ব ঘুচিয়ে দিল। মীর আসলামের খবর সত্য বলে ধরে নিলে কাবুলবাসীর নির্বিকল্প সমাধির চূড়ান্ত সমাধান হয়ে যায়। কিন্তু হায়, অস্ত্র বলে হীন, অর্থ সামর্থ্যে দীন যে রাজা শুদ্ধ সাহসের বলে বিশ্বরাজ ইংরেজকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করলেন, অনুর্বর অনুন্নত দেশকে যে রাজা প্রগতি পথে চালিত করবার জন্য আপন সুখ শান্তি বিসর্জন দিলেন, বিশ্বের সম্মুখে যে নরপতি আপন দেশের মুখোজ্জ্বল করলেন, তাকে বিসর্জন করে কাবুলের লোক বরণ করল কিনা ঘৃণ্য নীচ দস্যুকে। একেই কি বলে কৃতজ্ঞতা, নিমক হালালি? তবে কি আমানুল্লাহ কাফির? মীর আসলাম গর্জন করে বললেন, আলবত না। যে রাজা প্রজার ধর্মকর্মে হস্তক্ষেপ করেন না, নামাজ রোজা যিনি বারণ করেননি, হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ। তার শত্রুর সঙ্গে যোগ দেওয়া তেমনি পাপ। পক্ষান্তরে বাচ্চায় সাকাও খুনি ডাকাত ওয়াজিবুল কতল, কতলের উপযুক্ত, যে কাশ্মীর কালেও আমিরুল মুমিনিন হতে পারে না। মীর আসলাম বহুশাস্ত্রে অগাধ পণ্ডিত। আমার বিবেক বুদ্ধিও তার কথায় সায় দিল। তবু বললুম, কিন্তু আপনি আবার কবে থেকে আমানুল্লাহর খয়ের খা হলেন? মীর আসলাম আরো জোর হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলেছি তা সম্পূর্ণ নেতিবাচক। আমি বলি আমানুল্লাহ কাফির নয়, তার বিরুদ্ধে বিদ্রোহ নাজায়েজ, অশাস্ত্রীয়। নাস্তিক রাশিয়ান রাজদূতাবাসে গিয়ে শুনি সেখানেও ওই পথ। দেমিদভকে বললুম, রেভলিউশন আরম্ভ হয়েছে? তিনি বললেন, না, রেবেলিয়ন। আমি শুধালুম, তফাৎটা কি? বললেন, রেভলিউশন প্রগতিকামী, রেবেলিয়ন প্রগতি পরিপন্থী।
ভাবলুম মীর আসলামকে এ খবরটা দিলে তিনি খুশি হবে। বুড়ো উল্টে গম্ভীর হয়ে বললেন, সমরখন্দ বুখারার মুসলিমদের উচিত রুশের বিরুদ্ধে বিদ্রোহ করা। রুশ সরকার তাদের মক্কায় হজ করতে যেতে দেয় না। খামখেয়ালি ছোটলাটের আশু আগমন সংবাদ শুনে যেরকম গাঁয়ের পণ্ডিত হতবুদ্ধি হয়ে যান, মৌলানা আর আমি সেই রকম একে অন্যের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকাই। মৌলানার বউ যে বড়লাটকে নিমন্ত্রণ করে বসে আছেন, তিনি কোন দিন কোন গাড়িতে কি কায়দায় আসবেন, তাকে কে অভ্যর্থনা করবেন, তিনি এলে তাকে কোথায় রাখতে হবে, কি খাওয়াতে পড়াতে হবে, সে সম্বন্ধে কোনো প্রকারের অভিজ্ঞতা সঞ্চয় করবার সুযোগ আমাদের কারো হয়নি। মৌলানার বউও কিছুই জানেন না, তার এই প্রথম বাচ্চা হচ্ছে। শুনেছি আফগান মেয়েরা ক্ষেতের কাজ খানিকক্ষণের জন্য ক্ষান্ত দিয়ে গাছের আড়ালে গিয়ে সন্তান প্রসব করে। আসন্ন প্রসবার জন্য আফগান পণ্যবাহিনীও নাকি প্রতীক্ষা করে না, সে নাকি বাচ্চা কোলে করে একটু পা চালিয়ে পণ্যবাহিনীতে আবার যোগ দেয়। মৌলানার বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার কাছ থেকে এরকম কসরত আশা করা অন্যায়। লক্ষণ দেখেও আমরা ঘাবড়ে গেলুম। কিছু খেতে পারেন না, রাত্রিরে ঘুম হয় না, সমস্ত দিন ঢুলুঢুলু চোখ। মৌলানাকে 1 মিনিটের তরে সেই ঢুলুঢুলু চোখের আড়াল হতে দেন না। অন্যের প্রাণ হরণ করা ব্যবসা হলেও নিজের প্রাণ দেবার বেলা সব মানুষের একই আচরণ। ডাক্তার কিছুতেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরোতে রাজি হয় না। সেদিন তাকে যা সাধ্য সাধনা করেছিলুম, তার অর্ধেক তোষামদে কালো ভঙ্গজ মেয়ের জন্য বিনাপনে নিকষী নটবর বর মেলে। বাড়ি ফেরবার সময় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলুম যে মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ডাক্তারি পড়াবো। শ্মশান বৈরাগ্যের মতো এ হলো শ্মশান প্রতিজ্ঞা। সিভিল সার্জন যেরকম গরিব রোগীর অর্থ সামর্থ্যের প্রতি ভ্রুক্ষেপ না করে 2.5 গজি প্রেসক্রিপশন ঝেড়ে দেন, কাবুলি ডাক্তার তেমনি পথ্যির ফিরিস্তি আনতে গেলেন। শুনে ভয় পেয়ে মৌলানা আর আমি খাটের তলায় আশ্রয় নিলুম। 4 দিন ধরে খাচ্ছি রুটি, ডাল আর বিন্দুর চা। এ দুর্দিনে স্বয়ং আমানুল্লাহ সব ফেন্সি পথ্যি জোগাড় করতে পারবেন না। দুধ, আঙুর, ডিম, বলে কি, পাগল না মাথা খারাপ? আব্দুল রহমান সবিনয় নিবেদন করল, সন্ধ্যার সময় তাকে একটা রাইফেল আর 2 ঘন্টার ছুটি দিলে সে চেষ্টা করে দেখতে রাজি আছে। ডাকাতিতে আমার মরাল অবজেকশন নেই, জসমিন দেশাচার, তদুপরি প্রবাসের নিয়ম নাস্তি। কিন্তু সব সময় সব ডাকাত তো আর বাড়ি ফিরে না। যদি আব্দুর রহমান বাড়ি না ফিরে তবে যে বাড়ি অচল হয়ে যাবে। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি বাচ্চায় সাকাও যেন ডাক্তারের বেশ পরে স্টেথিস্কোপ গলায় ঝুলিয়ে নাঙ্গা তলোয়ার হাতে করে আমাকে বলছে, হয় দাও আঙুর, না হয় নেব মাথা।